দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আন্দোলন সংগ্রামের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছি এবং সম্ভবত এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনে সবগুলোই দলই প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা সেই প্রস্তুতি এবং বর্তমান সময়ের প্রেক্ষাপট এবং সব বিষয় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলবো। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেগুন। সেগুন ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সেগুন ভাই, আপনি সম্প্রতি দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স সহ 3টি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন উনি দেশে ফিরতে চান। এই বিষয়টি আসলে কতটা সহজ বা সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় না উনি জীবিত অথবা মৃত অবস্থায় দেশে আসতে পারবেন। কোনো অবস্থায় তিনি দেশে আসতে পারবেন না, এটা সাধারণ মানুষের ধারণা। আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, আমরা জানি মানুষের পাঁচটা কী। উনি যে অন্যায় অবিচার কাজ, জনগণের উপর জুলুম নির্যাতন করেছেন, তারপর উনি কোন সাহসে বলে যে দেশে আসতে চান? জনগণ তো ওনাকে চায় না। কিন্তু উনি বলতেছেন আওয়ামী লীগ ছাড়া যে এই যে সামনে যে নির্বাচন হবে সেটা ইনক্লুসিভ হবে না বা অংশগ্রহণমূলক হবে না, সেটাও উনি ওই সাক্ষাৎকারে বলেছেন। মাঠ পর্যায়ে আসলে এই বাস্তবতা কতটুকু, বা আসলে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা সফল হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আওয়ামী লীগ তো দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, ঠিক না? আওয়ামী লীগ তো আর দল হিসেবে নাই দেশে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ। তাকে নিষিদ্ধ দল তো আর নির্বাচন করতে পারবে, ঠিক না? আওয়ামী লীগ ছাড়া আরও যারা আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সাধারণ জনগণ ভোট দিবেন। তারা তো 17 বছর ভোট দিতে পারে না সাধারণ জনগণ, তারা তো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, ঠিক না? অতএব আমার মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুন্দর, সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে খুঁজে বের করতে পারবে, আমি আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কথা শোনা যাচ্ছিল, এখন সিনিয়র নেতারা বলছেন নভেম্বরে দেশে ফিরবেন। আপনার কাছে আসলে কি তথ্য আছে, বা উনি দেশে ফিরলে কি অবস্থা হতে পারে নেতাকর্মীদের মধ্যে বা দেশের সাধারণ মানুষের মধ্যে? দেখেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতেছেন এবং দেশের বাইরে থেকে উনি প্রায় 24 ঘন্টা উনি নেতাকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করতেছেন এবং সার্বিক সময় আমাদের খোঁজখবর নিচ্ছেন। মাঠ পর্যায়ের আমরা যারা বিএনপি করি, তৃণমূলের রাজনীতি করি, আমরা সবারই ইচ্ছা, সবারই আকাঙ্ক্ষা যে অতি দ্রুত আমাদের চেয়ারম্যান আমাদের দেশে বাংলাদেশে ফিরে আসুক, এটা সবার একটা আকাঙ্ক্ষা। কিন্তু উনি তো ওনার সময় মতো আসবেন, ঠিক না? আমাদের ইচ্ছা, আমাদের সবার ইচ্ছা যেমন যত দ্রুত চলে আসে তত আমাদের জন্য ভালো, আমাদের মঙ্গল, আমরা ওনাকে পাবো, কাছে পাবো দীর্ঘদিন পরে। এবং উনি দেশে থেকে যখন নেতৃত্ব দিবেন, তখন যে ছোটো ছোটো কিছু ভুলভ্রান্তি যদি আমরা করে থাকি, সেটা সংশোধিত হয়ে যাবে, আমরা এই কাজগুলি করতে পারবো না। আমরা সঠিক পথে থাকবো এবং ওনার নেতৃত্বে বাংলাদেশকে সুন্দর একটা দেশ হিসেবে উনি গড়ে তুলতে পারবেন। যেমন জনগণের আশা আকাঙ্ক্ষা মোতাবেক জনগণ যা চায় তা তারেক সাহেবের নেতৃত্বে এটা সম্ভব। আচ্ছা, নির্বাচনের প্রথম তো এখন সবগুলো দল, বিএনপির প্রস্তুতিটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন আপনি। বিএনপি তো আমরা জানেন অনেক বড় দল, আমাদের কিন্তু থানা, ওয়ার্ড, ইউনিট পর্যন্ত আমাদের কমিটি আছে এবং আমরা সর্বদাই আমরা কাজ করতেছি এবং আমাদের কিন্তু ভিতর নিজেদের আভ্যন্তরীণ প্রতিযোগিতা অনেক বেশি, যার ফলে আমরা ইচ্ছে হলে ঘুমায় থাকতে পারতেছি না। আমরা কিন্তু মাঠে কাজ করছি, আমি কাজ করছি, আমার প্রতিদিন যে আছে প্রার্থী সেও কাজ করতেছে এবং তৃণমূল পর্যায়ে আমরা মাঠে কাজ করতেছি, অনেক কাজ আমরা করছি এবং সবাই আমরা নির্বাচনের প্রস্তুত। আপনি যেটা বললেন যে প্রতিদ্বন্দ্বী অনেক, এখন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের দলের মধ্যেও কিন্তু এক আসনে অনেকগুলো প্রার্থী, তো এই দিকটা কিভাবে সামলাবে দল? বা সবাই তো ত্যাগী, আবার আপনারা জোট গঠনের কথা বলছেন, সেক্ষেত্রে তো দল আরো বড় হবে, তো অনেককে হয়তো ছেড়ে দিতে হবে। এই বিষয়ে তারেক রহমানের বার্তাটা আমরা হয়তো পত্রপত্রিকায় পেয়েছি, তো আপনাদের কাছে আসলে কি বার্তা আছে বা আপনারা এটা কিভাবে সামাল দিবেন মনে করছেন? দেখেন, এখন আমরা ট্রেডিশনাল রাজনীতি থেকে আমরা বেরিয়ে চলে আসছি। আমাদের প্রত্যেকটা নেতাকে মনে করি দীর্ঘ 17-18 বছর আমরা ক্ষমতার বাইরে এবং নির্যাতনের মধ্যে দিয়ে কিন্তু আমরা আসছি, ঠিক না? সেজন্য আমাদের ভিতরে কিন্তু একটা ঐক্য আছে, যারা আমরা দলকে ভালোবাসি। এখন আমরা চিন্তা করছি যে ব্যক্তি রাজনীতি চলবে না, আমরা দল এবং দেশের রাজনীতি করতে চাই। সে দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। হয়তো আমি চাচ্ছি, আমার ইচ্ছা আছে, কিন্তু আমাকে না দিলে যে আমি বসে দেবো তা না, আমরা আরও উৎসর্জীবনে কাজ করবো, এটা আমরা সবাই শপথ নিয়েছি, সবাই ঐক্যবদ্ধ আছি আমরা ইনশাল্লাহ।
আচ্ছা, আপনাদের একটা বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অনেকে নাকি আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের মানে নেতা ছিলেন বা কর্মী ছিলেন, এদের সাথে আপনাদের একটা গোপন যোগাযোগ আছে, আসলে এই অভিযোগ কতটা সত্যি? হয়তো কারো কারোর সাথে ব্যক্তি রিলেশন থাকতেই পারে, ঠিক না? রাজনীতি তো ওই শেখ হাসিনা এবং তার দল এটাকে দূষিত করে ফেলেছে, ঠিক না? এক সময় তো সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক না? আপনি সমাজটাতে আপনার ঠিক রাখতে হবে, আপনার দেশটাকে ঠিক রাখতে হবে। আমরা তো দেশের উন্নতি চাই, দেশের উন্নয়ন চাই, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু এই শেখ হাসিনার দুঃশাসনের কারণে কিন্তু আজকে দেশে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে। তো আমি আশা করি যে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যারা আছে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আপনি দেখবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন একটা রেনবো চান, সমাজ চান, রেনবো একটা দেশ চান, যা সব দলের অংশগ্রহণে আমরা দেশটাকে সঠিকভাবে আমরা আগায় নিতে চাই, এটা আমাদের ইচ্ছা। আপনি তো, আমি যতদূর জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি শুরু করেছেন এবং মাঠ পর্যায়ে অনেক কাজ করেছেন, কিন্তু এখন মাঠ পর্যায়ে কি অবস্থা দেখছেন? আপনাদের তো অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, জবরদখল, এগুলো মানে হয় আপনাদের বিরুদ্ধে আছে এবং অথবা প্রচার আছে, অথবা কিছু কিছু অভিযোগও সত্য, এটা আপনি কি বলবেন? না, আমরা তো একদম, আমি তো মানে সে 86 থেকে এই দলের সাথে জড়িত, এবং আমি বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একদম কাছ থেকে দেখে আমি এই দলে মানে দলটা করতেছি। আমি চেষ্টা করতেছি ব্যক্তিগতভাবে সৎ থাকার জন্য, আমি চেষ্টা করছি আমার পাশে যারা থাকে তাদের সৎ লোক রাখার জন্য, আমি চেষ্টা করছি আমাদের নেতাকর্মীকে ভালো রাখার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করছি দেশটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, আপনি যেটা বলছেন কিছু কিছু তো সমস্যা থাকতেই পারে, তার বড় দল, কিন্তু অপপ্রচারটা বেশি হচ্ছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার বেশি হচ্ছে। যারা অপপ্রচার করছে তারাই কিন্তু অনেক খারাপ কাজের সাথে জড়িত, তাদেরটা তারা দেখতেছে না, শুধু আমাদের বিরুদ্ধে বলতেছে। তো আমরা যেখানেই আমরা শুনতেছি যে আমাদের নেতাকর্মী কোনো খারাপ দিক করে থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তাদেরকে বহিষ্কার করতেছি। আমরা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অলরেডি বলছি যে ভাই আপনার কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবেন না, সেটা যে দল বিবেচনা করার দরকার নেই। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশ নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে চাই, আমি দল না। আমাদের নেতা কি বলছেন যে সবার আগে বাংলাদেশ। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যে জায়গায় দেশের ক্ষতি হবে সেই জায়গায় আমি দল দেখবো না, যে জায়গায় দলের ক্ষতি হবে সেই জায়গায় আমি ব্যক্তি দেখবো না। আমি এই কনসেপ্টে আছি। হাসিনা সরকারের পতনে তো একটা তরুণেরা বিশাল ভূমিকা রেখেছে। হ্যাঁ, তো এবার কিন্তু ভোটারদের একটা বিশাল অংশ তরুণ। আপনারা ওদেরকে কাছে টানার জন্য কি করছেন? আমরা তো প্রতিনিয়তই আমরা চেষ্টা করতেছি, যেমন আমরা খেলাধুলার উপর জোর দিছি, আমরা বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পেইন করতেছি, আমরা সোশ্যাল ওয়ার্ক করতেছি। আমি যেমন যানজট মুক্ত করার জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করতেছি, আমরা যে ডুবা নালা পরিষ্কার করতেছি, আমরা মশক নিধন করতেছি। আমার এলাকায় আমি বেশি বলতেছি আমরা এই কাজগুলি করতেছি। আমরা খেলাধুলা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় খেলার ব্যবস্থা করতেছি, যাতে তরুণ নবীন যারা আছে, যারা বিপদগামী না হয়, তারা খেলাধুলার ভিতরে থাকে, সেই ব্যবস্থা আমরা করতেছি। এবং আমরা বলতেছি যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ আমরা তৈরি করবো, যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তরুণদের জন্য, যারা নতুন ভোটার তাদের জন্য। আমি একটা বিষয় দেখছি যে জনাব তারেক রহমান প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন আপনাদেরকে, সেটা মানে ভার্চুয়ালি। এই নির্দেশনাগুলো আসলে মাঠ পর্যায়ে কতটা পৌঁছাচ্ছে বা কতটা কার্যকর হচ্ছে, আপনি কতটুকু দেখছেন? 100% তার কার্যকরী হবে না কোনো বিষয়, ঠিক না? তো আমরা চেষ্টা করছি ধাপে 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 সবার ভিতরে তারেক রহমানের এই কথাগুলি পৌঁছায় দেওয়া। প্রতিনিয়ত আমরা চেষ্টা, প্রত্যেকটা বক্তৃতা, আমরা প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলতেছি যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যগুলি শুনবেন এবং ওনার কথা অনুযায়ী যদি আমরা চলি তাহলে জনগণ আমাদের পাশে থাকবে। আর আমরা যদি ওনার কথা মতো না চলতে পারি তাহলে জনগণ আমাদের পাশে থাকবে না। মানুষ তো এখন অনেক সচেতন, আপনি খারাপ কাজ করবেন আপনাকে ভোট দেবে সেই দিনটা নাই, সেই দিন কিন্তু হারাই গেছে। হুন্ডা দিয়ে আপনি ভোট করবেন সেই দিনও হারাই গেছে, ঠিক না? এখন সবাই সচেতন, আমাদেরকেও সচেতন হইতে হবে এবং ট্রেডিশনাল রাজনীতি থেকে বেরিয়ে আসতে, বাইরের রাজনীতি থেকে, দলের রাজনীতি থেকে বেরিয়ে দেশের জন্য রাজনীতি করতে হবে, তাহলে জনগণ কিন্তু আমাদের ভোট দেবে। আদার্স কিন্তু আমরা জনগণের সমর্থন আমরা পাবো না। সেই জন্য আমাদের নেতা অনেক সতর্ক, উনি প্রতিনিয়তই আমাদের সতর্ক করতেছেন এবং আমরা ইনশাল্লাহ অনেক মন মানসিকতা আমাদের নেতাকর্মী পরিবর্তন কিন্তু আমি মাঠে লক্ষ্য করতেছি। এবং উনি এবার কিন্তু বলছেন যে এবার নির্বাচনটা অনেক কঠিন হবে, কঠিন নির্বাচন হবে। হ্যাঁ, এই কঠিন নির্বাচনে আপনি আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন?
মানে যেই আমার এগেন্সে দাঁড়াবে সেই প্রধান আছে, তাকে আমার প্রধান পর্যন্ত মনে করতে হবে। মানে আমি ওভারঅল বলছি, ওভারঅল এখন তো আপাতত জামাত আছে, এনসিপি আছে, আমরা চেষ্টা করতেছি যে আমার ব্যক্তিগত মত আমি বলতেছি, আমরা সবাইকে নিয়ে যে একসাথে নির্বাচন করতে পারতাম, একসাথে সংসদ যেতে পারতাম, একসাথে সরকার গঠন করতে পারতাম, তাহলে দেশটা কিন্তু অনেক সুন্দর হইতো। কারণ আমরাও চান দেশের উন্নয়ন, আমিও চান দেশের উন্নয়ন, তাহলে একসাথে করলে সমস্যা কি? কিন্তু সেটা তো হচ্ছে, মনে হচ্ছে যে আপনারা একটা বৃহৎ বড় জোট করবেন, সেখানে কিছু কিছু দল হয়তো আসবে। না, আমি যেহেতু নীতি নির্ধারণ পর্যায়ে কোনো মানুষ না, আমি মাঠের কর্মী, তো আমরা মাঠের কর্মী হিসেবে আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার অনুরোধ যে আমরা সবাইকে নিয়ে আমরা দেশটা করতে চাই। কারণ দেশ কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন, দেশ রক্তাক্ত, রক্ত আর কত দিবে দেশের মানুষ, আর রক্ত আর দিতে পারবে না। মানুষ শান্তি চায়, মানুষ শান্তি চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ সমৃদ্ধি চায়, মানুষ উৎপাদন চায়, এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা মানুষ চায়। তো সেদিকে আমাদের খেয়াল দৃষ্টি দিতে হবে। আমি সমস্ত দলকে আমি আহ্বান করব যে আসুন আমরা ঐক্যের ভিতর দিয়া দেশটাকে গড়ি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যে আমার ক্ষমতায় যেতে হবে এই উদ্দেশ্যে আমরা রাজনীতিটা না করি। আপনারা তো একসময় জামাতের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন, এখন একটু বিশাল দূরত্ব, এটা কি আসলে কতটা লোক দেখানো আর কতটা আদর্শিক? বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হলো কি, আপনি যদি আপনার নিজের অবস্থা না বুঝা, যদি আপনি ক্ষমতা লোভে মোহে পড়া কারো বুদ্ধিতে যদি আপনি দূরত্ব তৈরি করেন, ফালতু তৈরি, কিন্তু আপনি ঠিক করতেছেন। আমরা এইটা দায়ভার আপনাদের নিতে হবে, আপনারা পরে ফাঁসতেবেন। কারণ আমরা সবাই মিলে কিন্তু হাসিনা বিরুদ্ধে আন্দোলন করছি, একক কারো আন্দোলন কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই। সমস্ত দেশের মানুষ কিন্তু একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য আন্দোলন করছে, স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন করছে। তো এখন হাসিনা নাই, তো আমাদের তো ঐক্যবিদ থাকা দরকার ছিল, এখন ঐক্য নাই কেন? কারণ আপনার না বুঝেই ক্ষমতা যেতে চাচ্ছেন কেন? সবাই মিলে আমরা ক্ষমতা যাই, সবাই মিলে দেশটা করি, ঠিক না? তার মানে আসলে ওদের ভুলের কারণেই ওই অনৈক্যটা হয়েছে, এটা আপনি মনে করেন? আমি মনে করি কিছুটা লোভে পড়ে এই কাজটা হচ্ছে, ক্ষমতায় যাওয়ার, এককভাবে ক্ষমতা যাওয়ার একটা লোভ। আচ্ছা, আমি মনে করি, ব্যক্তিগত মনে, হয়তো আমার ধারণা ভুল হইতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত মনে করি যে এককভাবে ক্ষমতা যাওয়ার একটা লোভ, এই লোভের কারণে এই কাজটা হচ্ছে। কিন্তু জামাতের কি ওই সমর্থনটা আছে নাকি? সমর্থন অনেক, ওরা বলতেছে আমাদের সমর্থন বেড়েছে, আপনার কি মনে হয়? জামাতের হয়তো বাড়তে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা জামাতে আছে বলে আমি মনে করি না, আমার কাছে মনে হচ্ছে না। মানে এই সমর্থন কেন বেড়েছে? এটা কি আপনাদের ব্যর্থতা না আওয়ামী লীগের ইন্ধন আছে ওদের প্রতি? দেখেন, এখন দুইটা ইস্যু দাঁড়াইছে। আমরা বলছি যে কোনো আওয়ামী লীগ, এর আগে তার প্রশ্ন করলেন, আমরা বলছি যে কোনো আওয়ামী লীগকে সাথে নেওয়া যাবে না, কিন্তু জামাত কিন্তু ওই ধারণা থেকে বেরিয়ে আসছে। তারা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এবং তাদের সাথে নিয়ে নিচ্ছে। যার ফলে তারা মনে করতেছে যে আওয়ামী লীগ একটা বৃহৎ একটা অংশের ভোট তারা পাবে, যেহেতু জামাত ভিতরে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ নিচ্ছে, আমরা কিন্তু আওয়ামী লীগ নিচ্ছি না। সেই ধারণা থেকে হইতে পারে যে আমাদের ভোট বাড়ছে, তারা এটা মনে করতে পারে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের আবারও নির্বাচনের কথা যদি বলি, তরুণ মুখগুলো কতটা প্রাধান্য পাবে আপনার মনে হয়? যে এতদিন কথা বললেন, তারেক রহমানের সাথে তো আপনারা প্রতিনিয়তই কথা বলছেন ভার্চুয়ালি, নতুন মুখ বা তরুণ মুখ কতটা প্রাধান্য পাবে? আমাদের তরুণ মুখের প্রাধান্যই আমাদের এইবার মনোনয়ন প্রাধান্য পাবে। যখন মনোনয়ন দেবেন তার দিকে আপনি যে দেখতে পারেন যে কী অবস্থা। তরুণদের আমরা অনেক প্রাধান্য দিচ্ছি, তরুণদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, কারণ তরুণরাই জাতির ভবিষ্যৎ। এবার আপনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটু বলেন, যে 18-তে আপনি মানে কতটা আশাবাদী, বা কি কি পরিবর্তন আপনি আনতে চান যদি আপনি নির্বাচিত হন, বা নির্বাচনে আপনি বিএনপির হয়ে লড়েন? সত্য কথা বলবো? হ্যাঁ, সত্যি বলবেন। সত্য কথা হলো 18টা সিটি কর্পোরেশনের ভিতর পড়ছে। আচ্ছা, এটা টোটাল কাজটা কিন্তু মেয়র আর কাউন্সিলরদের কাজ, এমপির কোনো তেমন একটা ক্ষমতা নাই। তো আমি কি করব? মেয়রের সাথে আমি ভালো সম্পর্ক ডেভেলপ করব, কাউন্সিলরের সাথে সম্পর্ক ডেভেলপ করব। আমার এলাকায় যে রাস্তাঘাটের সমস্যা, ড্রেনের সমস্যা আছে, আমি তো জানি কোন এলাকায় কী আছে। আমি তো প্রতিনিয়তই যাচ্ছি, এলাকায় ঘুরতেছি কিন্তু প্রতিদিন। তা আমি সমস্যাগুলো আমার মুখস্থ, আমি মেয়রদের দিয়ে, কাউন্সিলর দিয়ে আমি কাজগুলি করাই নেব। এবং কিশোর গ্যাং একটা সমস্যা, সবাইকে নিয়ে কিশোর গ্যাংয়ের আমরা নিয়ন্ত্রণ করব, তাদের গার্জিয়ান সাথে কথা বলবো, তাদের কাউন্সিলিং করব, তাদের বুঝাবো, আইনে আশ্রয় নেব। এই সমস্যা দূর করতে হবে। যানজট একটা বিরাট সমস্যা, যেটা আপনি বললেন যে অলরেডি করতেছি। আর আমরা শুধু বলি যানজট। আপনি রিক্সাতে নামেন না রে ভাই,
আমি যদি রিক্সাতে নামি জানতে থাকে না তো, আমরা নাইমা রিক্সা এই একদিকে এক কোটি হাইটে গিয়ে আমরা আটকাই, একদিকে ছাড়ি, ডাবল লাইন যে হয় আমরা এক সিঙ্গেল লাইন করে দিই, অটোওয়ালাদের আমরা বুঝাই, ইচ্ছা করলে কিন্তু হয়, কিন্তু আমরা সমস্যার কথা বলি কিন্তু সমাধানটা আমরা করি না। আমি সমাধান করতে চাই, আমি সমস্যাটা আজকে সমস্যা আজকে শেষ করতে চাই, কালকের জন্য আমি রাখতে চাই না। কারণ আমরা নেতারা কথা বলি বেশি, কাজ করি কম, অনেক প্রতিশ্রুতি দেই, ক্ষমতা থাকলে কিছুই বাস্তবায়ন করি না, আর মাইক পেলে মাইক ছাড়ি না, জনগণের কথা শুনি না, জনগণের কথা বলতে আমরা দেই না। কিন্তু আমি কিন্তু ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আসছি। আমি যখন কোনো উঠান বৈঠক করি, আগে জনগণের কথা বলে, এলাকার মানুষ কথা বলে, তাদের সমস্যা চিহ্নিত করি, যদি পারি সমাধান করি, না পারলে বলি আমরা উদ্যোগ নেই, চেষ্টা করি, সমস্যার সমাধান হইতেও তো পারি না, কঠিন তো কোনো সমস্যা না, সব সমস্যারই তো সমাধান আছে। আমি সিটি কর্পোরেশনে অনেক রাস্তা আমি অনুমোদন করে নিয়ে গেছি, আমি বলছি এমপি হয়ে যে আমি রাস্তার করবো তা না, এমপি হওয়ার আগে আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করি, হইতেও পারে, হয়েছে, অনেকগুলো হয়েছে, কিন্তু ভালো কাজ করলে তো জনগণ সমর্থন দিবেনি। হ্যাঁ, সবশেষ যে প্রশ্নটা মানে সবাইকে বলি আমি, যে নির্বাচন নিয়ে তো এখনো মনে করে হবে কি হবে না এরকম একটা দোদুল্যমানতা আছে, আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে আমি মনে করি যদি আপনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণের পালস বুঝেন, দেশকে একটা স্থিতিশীল জায়গায় আনতে চান, তাহলে অবশ্যই নির্বাচন সঠিক সময় করতে হবে। কারণ দীর্ঘ 17-18 বছর জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য অতি উৎসাহী। আপনি বিভিন্ন তাল বাহানা করে বিভিন্ন শ্রোতা দেখায়, কিন্তু এই নির্বাচন আটকানো আমার মনে ঠিক হবে না। কারণ মানুষ এগুলি চায় না, মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন, মানুষ চায় একটা পরিবর্তন, মানুষ চায় একটা নতুন বাংলাদেশ। নির্বাচন সঠিক সময় হবে। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, যতই বাকবিতণ্ডা থাকুক, সবারই আগ্রহ নির্বাচন ঘিরে, এবং আমরা আজকে জানলাম যে নির্বাচন ঘিরে বিএনপির কিছুটা প্রস্তুতি এবং সামনে তারা কি করতে চায় সে বিষয়ে আমরা কিছুটা ধারণা পেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে।